দর্শক, আমরা এই পর্যায়ে হারিসউদ্দিন আহমেদের কাছ থেকে জানতে চাইব যে আপনি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনাকে কে বা কারা জানালো যে আমরা মুক্তিযুদ্ধে যেতে হবে, বা আপনারা তখন যুবক বয়সে কার ডাকে কোন পরিকল্পনার মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিলেন, আপনারা কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন? আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ডাকে আমরা জাগ্রত হয়েছি। আমাদের তেজ শরীরে মহব্বত দেশপ্রেম হয়েছে জি, উনি ডাকে। তো উনি যখন বললেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হতো, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, তখন আমরা জাগ্রত হয়ে আমরা বললাম যে আমাদের প্রাণ দিয়ে আমার দেশকে, মাতৃভূমিকে রক্ষা করতে হবে, হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে হবে। তখন আমরা কারো কোনো ছালনায় নয়, কারো কোনো কথায় নয়, আমার নিজের ব্যক্তিগত প্রেমে আমি আমার দেশকে ভালোবাসি, আমার আন্তরিক মহব্বতে ঝাঁপিয়ে পড়েছি, প্রাণের জাপ দিয়েছি, এমন জাপ দিয়েছি যে মরণবাজি খেলার জাপ দিয়েছি। আপনারা যে আপনার গ্রাম থেকে আপনারা বা আপনার অঞ্চল থেকে যে মুক্তিযোদ্ধারা আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের প্রথম মিটিংটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল? প্রথম মিটিংটা হয়েছিল বিশ্বনাথ বাজারে। এই বাজারে মিটিংটা হয়েছিল, এই যে থানার মসজিদ আছে বিশ্বনাথের, থানার মসজিদের পূব সাইডে একটা ডিপু আছে, কেরাসিনের ডিপু। এই ডিপু তখন গুদামটা খালি হয়ে গেছে। তখন স্যাররা, আমাদের সিনিয়র স্যাররা বলল যে আমরা তো স্কুলে করা যাইতো না অন্ধকার, অন্য করলেই মিটিংটা। তো ওই জায়গাত মিটিং সাব্যস্ত করা হইল 1 ঘন্টার ভিতরে। মিটিং সাব্যস্ত করিয়া যে আগামী খাইল সন্ধ্যার বাদে এই জায়গাত মিটিং, যে উদ্যোগ নিতে চাও, দেশপ্রেমে, দেশকে ভালোবাসে, দেশকে বাঁচাইতে চাও, আপনারা আসবেন। আমাদের কথাই নয়, আপনার দিলের আগ্রহতায় আসবেন। তখন আমরা দিলের আগ্রহতা, দেশের প্রেমে আমি গিয়েছি। আরও আমার সাথে কয়েকজন গেছে, যেমন মনির ভাই, সীতাব ভাই, আজম আলী, এখলাসুর রহমান, এর বাদে ইসুফ আলী, সজ্জাদ, আমরা অনেক গেছি। সে মিটিংটাতে নেতৃত্ব কারা দিয়েছিলেন? এই নেতৃত্ব দিয়েছিলেন প্রধান মিটিংয়ের সম্মানিত সভাপতি ছিলেন নুরুল ইসলাম খান। আচ্ছা। এবং নেতৃত্ব দিয়েছিলেন মদব্বির হোসেন উকিল। আচ্ছা। এবং আরও হাই স্কুলের মাস্টার তজমুল আলী এবং নেসার মিয়া, আরও গণ্যমান্য অনেকজন আছেন, আমার 2 স্মরণ করতাম পারিয়ান না, মানে 5-7 ছিলেন নেতৃত্বে। ওই মিটিং থেকে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা মুক্তিযুদ্ধে যাবেন এবং পরবর্তীতে আপনারা ট্রেনিং নেবেন? ওই মিটিংটির সিদ্ধান্ত হইল আপনারা যারা আগ্রহের সাথে যাইতে চান, আমাদের কথাই নয়, দেশের মহব্বতে, তাহলে আপনার গার্জিয়ানকে বলে আসতে হবে না, বলে আসতে পারবেন না। কেননা আপনারা এই কথাগুলো আপনার মার মুখ থেকেও বাস হইতে পারে, বাইরের মুখ থেকেও বাস হইতে পারে। অতি পাঞ্জাবিরা জ্বালাইপুরেই আপনারা ঘর দরজা সব কিছু ধ্বংস করে দিব। তখন আমি দেখলাম আমার আত্মীয় না বিপদে পড়বে, গতিকে আমি কাকে বলি যাই নাই, কাকে কোনো কথাই বলি নেই। আচ্ছা। কোথায় গিয়েছি এই জন্য যাতে আমি মরছি, আমার প্রত্যেকের মারা বাঁচাইয়ে রাখার জন্য আমি গেছি। তা আমি কেন বলে যাইব? আমি চাই তো আমার প্রত্যেক বেঁচে থাকুক, আমি মরে, ওই জন্য আমি কাকে বলি নেই।
ঠিক, আমরা এতক্ষণ রণক্ষেত্রের বিভিন্ন গল্প আপনার কাছ থেকে জানতে পারলাম। এই মুহূর্তে যদি আমরা জানতে চাই যে আমরা ভাতে মাছে বাঙালি, আমরা জানি যে অনেক মুক্তিযুদ্ধ অনেক দিন আছে যে মুক্তিযুদ্ধের ময়দানে যখন আমরা সশস্ত্র সংগ্রাম করছিলেন আপনারা, তখন মাছ তো দূরের কথা অনেক দিন আপনারা খেতেও পারেননি। তো রণক্ষেত্রের গল্পের মধ্যেখানে যদি আমি বলতে চাই যে ঠিক মুক্তিবাহিনী ক্যাম্পে আপনার দিনাতিপাটটা কীরকম হতো, ঠিকমতো খেতে পারতেন কিনা, মানে কিভাবে দিন যাপন করতেন? আমি যদিন ক্যাম্পে ছিলাম এবং ক্যাম্পে থাকতাম, অতদিন ক্যাম্পে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেখানে খেয়েছি। কিন্তু রণক্ষেত্রের মধ্যে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, যেহেতু রণক্ষেত্র ক্যাম্প থেকে 10 মাইল দূরে হইতো, 5 মাইল দূরে হইতো, 7 মাইল দূরে হইতো, এবং সেখানে আমরা 2 দিন 3 দিন অনাহারে থাকতে হইতো, গাছের তলে থাকতে হইতো, জঙ্গলে থাকতে হইতো, এবং দিন কাটাইতে হইতো, রাত্রে অপারেশন আবার করতে হইতো। তখন আমরা যদি খাওয়ার দিকে লিপসা নিতাম, তাহলে আমাদের কাজ সাকসেসফুল হইতো না। আমাদের সাকসেসফুল হয়েছে আমার ত্যাগের বিনিময়ে, এই সর্বত্যাগের ত্যাগী আমরা, যে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়া যাতে আমাদের কাজগুলো সাকসেসফুল হয়, সেদিকে আমাদের লক্ষ্য ছিল। এই লক্ষ্যটার অনুপাতে আমরা খাওয়া দাওয়ার দিকে বেশি ছিল না আমাদের, যা জুটিছে তা খাইছি, না হয় খাইছি না, 3 দিনও না খাইয়ে থাকছি। আপনার কাছে এই বিষয়টা জানতে চাওয়ার আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের শ্রোতামণ্ডলীকে এই কথাটা জানাতে চাই, আমরা এই প্রজন্মটা হচ্ছে, আমরা যদি হিসেব করি বা আমরা বাস্তব ক্ষেত্রে যদি সমীকরণ মিলিয়ে দেখি, যে এই প্রজন্মটা আমরা খুব সম্ভবত আমরা মুক্তিযোদ্ধাদের সরাসরি দেখার শেষ সুযোগটা হয়তো আমরা হারাচ্ছি। এই প্রজন্মর পরবর্তী প্রজন্ম সম্ভবত জীবিত অবস্থায় খুব কম সংখ্যক মুক্তিযোদ্ধাদের আমরা জীবিত অবস্থায় দেখতে পারবো, বা যাদের দেখতে পারবো তাদের কাছ থেকে খুব বেশি একটা আমরা কোনো ধরনের তথ্য পাবো না, কারণ তাদের বয়স অনেক স্বল্প থাকবে। 1971 সালের আপনার বয়সও তখন 18 ছিল। আমরা পরবর্তী আরও 10-15 বছর পরবর্তী প্রজন্ম যখন কোনো মুক্তিযোদ্ধা খুঁজতে বেরোবে, তখন হয়তো তারা কোনো মুক্তিযোদ্ধা খুঁজে পাবে না। তো আমরা আমাদের দর্শক শ্রোতাদের জানাতে চাই যে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য তারা দিনের পর দিন না খেয়ে থেকেছে। তারা হয়তো কখনো বা নিজের ঘরে যখন ছিলেন, তারা যুবক ছিলেন, নিজের মা যখন রান্না করেছেন, হয়তো একটা তরকারি পছন্দ হয়নি, না খেয়ে বেরিয়ে গেছেন, পরবর্তীতে মা আরেকটা তরকারি রান্না করে দিয়েছেন। কোনোদিন হয়তো কোনো সবজি খেতে পছন্দ করেছেন, সেটা রান্না করে দিয়েছেন। এই এত সুখের, এত মায়ার, এত আনন্দের জীবন ছেড়ে তারা বনে বাদারে জঙ্গলে পাহাড়ে থেকেছেন, না খেয়ে থেকেছেন। আমাদেরকে বলা হয় আমরা ভাতে মাছে বাঙালি। সেই বাঙালিরা দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 9 মাসে 9টি মাছও অনেকে খেয়েছেন কিনা সে সন্দেহ আছে। তো এই রকম অধ্যবসায়ের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা আমার সিলেট টিভি থেকে এই গল্পকথায় মুক্তিযুদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে আমার শ্রোতা বন্ধুদেরকে আমরা জানাতে চাই যে আমরা যদি অধ্যবসায়ের মাধ্যমে অধ্যবসায় করি, আমরা যদি সঠিক শিক্ষাটা অর্জন করতে পারি, তাহলে আমরা সেই সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরাও যদি সেই অধ্যবসায়টা বজায় রাখি, মুক্তিযোদ্ধাদের থেকে যদি আমরা অনুপ্রাণিত হই, তবে সোনার বাংলাদেশ গড়তে আমাদের বেশি দিন লাগবে না। জাতির পিতা যেই স্বপ্ন নিয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু যেই স্বপ্ন নিয়ে আমাদের দেশটাকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যেই দেশের স্বপ্ন জাতির পিতা দেখতেন, যেই দেশের স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখতেন, সেই দেশটা আমরা অচিরেই আমরা পেয়ে যাব যদি আমরা সেই মুক্তিযোদ্ধাদের তৎকালীন সময়ের কষ্ট থেকে, তৎকালীন সময়ের অধ্যবসায় থেকে আমরা কিছুটা হলেও শিক্ষা নেই। এই আহ্বানটা আমার সিলেট টিভি বর্তমান প্রজন্মের কাছে দিতে চাই। জনাব হারিসুদ্দিন আহমেদ, আমরা এবার মুক্তিযুদ্ধের শেষ অংশে চলে আসি। মুক্তিযুদ্ধের ঠিক আগ মুহূর্তে আমরা জানি 14ই ডিসেম্বর আমাদের জাতির সূর্য সন্তানদের, আমাদের জাতির বুদ্ধিজীবীদের, জাতিকে বুদ্ধিহীন করে দেওয়ার জন্যে জাতীয় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, এবং 16ই ডিসেম্বর আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি। ডিসেম্বর মাসের আপনাদের শেষ সময়ের যে কর্মতৎপরতা এবং শেষ সময়ের যে উদ্দীপনা, সেই বিষয়ে আমাদের কিছু বলুন। ডিসেম্বর মাস যখন এসে গেল, তখন বছরের শেষ একটা মাস। এই মাসে আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল আর আমরা ইন্ডিয়াতে থাকবো না, আমরা ভিতরে ঢুকে পড়ে গেলাম। ঢুকে পড়ে গিয়া আমাদের
কোম্পানি নিয়ে যে প্ল্যান প্রোগ্রাম ছিল এখানে ওখানে এদিক সেদিক আমাদের ওই কোম্পানি এদিকে ওই কোম্পানি এদিকে জলালপুর একটা কোম্পানি এখানে আমরা আস্তানা নিয়েছিলাম জলালপুরে প্রথম 1 ডিসেম্বর। এই 1 ডিসেম্বরে যখন আস্তানা নিলাম জলালপুরে এবং সুবলচন্দ্র পাল আমাদিওকে আমন্ত্রণ করলেন আমাদের কমান্ডার, তখন আমরাও গিয়েছিলাম সেখানে। গিয়া আমরা একটা গ্রামও বসবাস করছি, রাত্রি দিন কাটাইছি। এই গ্রামের নাম ছিল সবদলপুর। একজন লোক ছিল আমাদের, খুব খাবাইছে রাখছে, খুব একটা হেফাজত করছে। তখন আমরা বললাম যে আপনাকে তেখতাইবার জন্য আমরা আসি নাই, আমরা আসছি শত্রু মোকাবিলার জন্য। তখন আমরা তো কালকে রাত চলে যাব, আমরা কোথায় কোন জায়গাতে কি হইতেছে বা কোথায় শত্রুরা আছে। তখন আমরা চলে আসলাম বাজারে, জলালপুর বাজারে। সেখানে কোনো পাঞ্জাবি তখন ছিল না, টের পেয়ে চলে গেছে এটা চণ্ডীফুলে। তখন আমরা চণ্ডীফুল পর্যন্ত আগাইছি, যখন চণ্ডীফুল গিয়ে আমরা পাইলাম না, আমাদের টাচ পাইয়া তারা চলে গেছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের দিকে চলে গেছে, আমরা একটু অগ্রসর হইয়া মেহেন্দিবাগ কুইঘাটের দিকে পার হইয়া নৌকায়, মেহেন্দিবাগ জঙ্গল ছিল সেখানে আমরা আশ্রয় নিয়েছি। কেউ লাগে আশ্রয় নিয়েছি যে আমরা মাছ তো শেষ, দেওয়া পাল্টা দেওয়া খুব হবে, যে যারে যেখানে পাইব মুক্তিযোদ্ধা আমরা মারিয়া ভালো লাগবো, আমরা যাতে না মারা খাই, আমরা যাতে ধরা না পড়ি, আমরা গোপনে থেকে অপারেশন চালিয়ে যাব। তখন দেখছি টাউনে 2 সাইডটা পাঞ্জাবিরা টোল দিতেছে, আসতেছে যাইতেছে। একটা নয়া সড়ক, একটা পানির ট্যাঙ্কি আছে, খুব বড় পানির ট্যাঙ্কি, ঈদগাতে আছে, শাহিদগাহ। এই শাহিদগার অন্য হচ্ছে একটা ক্যাম্প। তখন আমরা প্ল্যান প্রোগ্রাম নিছি যে আজকে রাত্রে শাহিদগাহ যে ক্যাম্প করছে এই ক্যাম্পটা আমরা উড়িয়ে দিব, আর তাদেরকে বংশ বুনিয়াদ দুনিয়ার থেকে চিরবিদায় করে দিব। তখন আমাদের স্যারে বলল যে এখানে তো ঘন ঘন বাসা আছে, নিরপরাধী লোকেরা মারা যাবে, এভাবে হবে না, আপনারা কাজ করেন, গ্রেনেড মারেন ওদের উপরে। বলে ঠিক আছে স্যার। তখন আমরা গ্রেনেড মারলাম, 80 জনে 80টা গ্রেনেড নিয়ে গেছি, পিং ছুটাইয়া। এটা মানে যতটুকু জুড়ে 1 পাউন্ড 10 আউন্স ওজন, 36 নম্বর হ্যান্ড গ্রেনেড। এই গ্রেনেডটা খুব জুড়ে, যাতে যতক্ষণ দূরে যাইতে পারে আপনি নিরাপদ থাকার লাগে। তখন জুড়ে মারিয়া আপনি একটু নুয়ে যাইতে হবে, মাটির সাথে পজিশন নিতে হবে, লাইন পজিশনে, কারণ এইটার চারগুলা চিত্রিয়ে চতুর্দিকে যাবে, এই জায়গাটা একটু গর্ত হয়ে যাবে, এত পাওয়ার তার। তখন এই ক্যাম্পও আমরা গ্রেনেড মারছি, গ্রেনেড দিয়ে ওদের ধ্বংস। কতটুকু দূরত্ব থেকে মেরেছিলেন গ্রেনেডটা? ধরেন এখান থেকে 15 হাত, 30 হাত, 15 হাত বা ঊর্ধ্বে 30 হাত। তাহলে আমরা অনুমান করতে পারি 20 থেকে 25-30 ফুট দূরত্ব থেকে আপনারা 30-35 ফুট দূরত্ব থেকে আক্রমণ করেছিলেন। এদিন আমরা সাকসেসফুল হয়ে গেছিলাম এবং পরের দিন দেখা গেছে এখানে আর কোনো পাঞ্জাবি নাই, কিছু রক্ত এবং কিছু চারচুর এবং ভাঙচুর এইগুলা পাইছে। আমাদের স্পাই গিয়া সেটা রিপোর্ট দিছে, পাঞ্জাবি আর নাই এখানে। কোথায় গেছে বলে ওরা গেছে এয়ারপোর্ট। তখন আমরা পজিশনে রয়ে গেছি, কিন্তু আমরা একলা যদি এয়ারপোর্ট যাই তা আমরা হবে না, আমাদের গ্রুপ নিয়ে যেতে হবে। তখন আমরা এখানে পজিশন রয়েছি 4, 5, 6 তারিখ আবার আমরা জালালপুর যাইতে হয়েছে। জালালপুর গিয়া ফ্ল্যাগ টাঙ্গাইছি 7 তারিখ, স্বাধীন হয়েছি জালালপুর এলাকা।
স্বাধীন হইয়া আস্তে 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 আবার জায়গাতে আইছি মেহেন্দিবাগ। মেহেন্দিবাগটা কি বিশ্বনাথ আইছি আমি 9 তারিখ আমার গ্রুপ লইয়া আইয়া ফ্ল্যাগ টাঙ্গাইছি এবং করছি বিশ্বনাথ স্বাধীন হয়েছি। বিশ্বনাথ স্বাধীন হয়েছে 10 তারিখ, একদিন সন্ধ্যা হয়ে গেছিল, বাদর দিন ফ্ল্যাগ টাঙ্গাইছি, তো সেদিন দরকার 10 তারিখ বিশ্বনাথ স্বাধীন করেছি আমাদের গ্রুপ নিয়ে, আর 7 তারিখ স্বাধীন করেছি জালালপুর। দুটো স্বাধীনতার সাথে আপনার ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আপনি? ছিলাম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানি আমরা 1971 সালের 16 ডিসেম্বর সমগ্র বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তার আগে থেকে স্বাধীনতার জয়ধ্বনিটা শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন এলাকা বিভিন্ন সময় দখলদার মুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় 1971 সালের 7ই ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধা হারিসউদ্দিন আহমেদের কাছ থেকে জানতে পারলাম 7ই ডিসেম্বর আমাদের সিলেটের জালালপুর ইউনিয়ন স্বাধীন হয়েছে, এবং পরবর্তীতে 10ই ডিসেম্বর 9 ডিসেম্বর ওনারা জালালপুর স্বাধীনতা করে 9 ডিসেম্বর তারা বিশ্বনাথে অবস্থান নেন, এবং সন্ধ্যা হয়ে যাওয়াতে তারা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে, আমরা জানি যে সন্ধ্যার পরে জাতীয় পতাকা উড্ডয়ন করা যায় না, পরবর্তী দিন সকাল হওয়ার সাথে সাথে জাতীয় পতাকা উড্ডয়নের মাধ্যমে বিশ্বনাথকে স্বাধীন ঘোষণা করা হয়। আমি আর মনির আহমদ শেষ সময় আমরা একটা প্রশ্ন করতে চাই। আমরা জানি যে মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযুদ্ধে গিয়েছেন, পরিবার থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়েছে, এবং স্থানীয় রাজাকার বা স্থানীয় মানুষের দ্বারা তাদের মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়েছে, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আপনার পরিবার থেকে আপনাকে মুক্তিযুদ্ধে যাওয়ার প্রতি কোনো উৎসাহিত করা হয়েছিল কিনা, বা আপনাকে বাধা দেওয়া হয়েছিল কিনা, এবং পরবর্তীতে আপনি যখন মুক্তিযুদ্ধে চলে যান তখন আপনার পরিবারের প্রতি কোনো অত্যাচার হয়েছিল কিনা? আমার স্যারে বলছিলেন, নুরুল ইসলাম খান যে উনি বলছিলেন যে আপনারা যা দেশ বাঁচান, দেশের প্রেমে দেশ প্রাণ দিতে চান এবং দেশ বাঁচাইতে চান, আপনারা আপনার গার্জিয়ান পরিবার, মা বাপ ভাই বিরাদর কাকে বলি আসবেন না। বলে কেন স্যার? বলে এই কথাটা বাস একদিন না একদিন 10 মাসের ভিতরে হয়ে যাব, এবং জ্বালাইয়া পুড়াইয়া আপনাদের মা বাপ ভাই বিরাদর সবকে মেরে ফেলবো। গতিকে আমি সেটা চিন্তা করলাম, সে কথা তো ঠিক, যদি আমি বলে যাই সে কথা আর বাসটুই যায়, সেটা আমাদের বিপদ, এই বিপদে আমি কেন ফেলবো আমার পরিবারকে। গতিকে আমার মা বাপ ভাই বিরাদর কাকে বলি যাই নাই। কেন যাই নাই? যে আমি কোথায় গিয়েছি, কিভাবে আছি, কোথায় কি করতেছি, কিছুই বলে নাই, কিছুই আমি করি নাই, দেখাও করি নাই। কিন্তু একদিন বাড়িতে আসছিলাম কোনো এক কারণে আমার মা বাপরে দেখার জন্য, আসছি আবার 3 ঘন্টা বইয়া চলে গেছি রাত্রে। এই দীর্ঘ সময়ের মধ্যবর্তীতে আপনাদের পরিবারের উপরে কোনো ধরনের কোনো আক্রমণ হয় নাই? আক্রমণ হয় নাই, কেউ লাগে আমি তো বলে যাই নাই, কেউ জানে না আমি মুক্তিযুদ্ধ গেছি না মারা গেছি, কেউ কিচ্ছু জানে না। আমার পিতা মাতা ওরা বলছে হয়তো সে গেছে সিলেট, বা সে গেছে কোনো কাজে, কোন জায়গাতে গেছে, হয়তো মারিয়া ফেলাইছে বা দূরিয়া নিয়ে গেছে হানাদার বাহিনীরা, এইটাই বলিয়া সবর হরিয়া দিলে সবর হরিয়া বসেছিলেন। তখন আমার মায়ের বহু কান্নাকাটি করছেন, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আমি তখন সহ্য করতে পারি নাই, গতিকে আমি এই আগুন মাসের 1ম তারিখে আমি আসিয়া আমার মাকে দেখিয়া গিয়াছি, বাবাকে দেখিয়া গিয়াছি। একই অগ্রহণে আপনি বাসায় ফিরে এসেছেন? ফিরে আবার চলে গেছি 3 ঘন্টা পরে। 3 ঘন্টা থেকে চলে গেছেন? ওই রাত্রে 3 ঘন্টার মধ্যে, রাতের অন্ধকারে আসি, আর রাতের অন্ধকারে আবার চলে গেছি। আচ্ছা, জালালপুরে। আপনারা তো মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, আপনাদের একটা উদ্দেশ্য ছিল যে দেশকে স্বাধীন করবেন। জি। দেশ স্বাধীন হয়েছে, আমরা দীর্ঘ সময় অতিক্রম করে চলে এসেছি। আমরা মুক্তিযুদ্ধের 49তম জন্মদিন পালন করতে, স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি। আগামী বছর আমাদের স্বাধীনতার 50তম সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। তো
আপনারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে সোনার বাংলার স্বপ্ন আপনারা দেখেছিলেন, সেই সোনার বাংলাকে আদৌ বাস্তবায়িত হয়েছে? কারণ আমরা জানি 1975 সাল থেকে 1990 সাল পর্যন্ত আবারও আমরা সামরিক শাসনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। আমাদের দেশের উন্নয়ন তেমন একটা লক্ষণীয় কোনো উন্নয়ন আমাদের দেশে হয়নি। এই দীর্ঘ বিরতির পর 1990 সালে যখন আবার গণতান্ত্রিক সরকার বাংলাদেশে অর্জন করলো, তার পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা যখন 1996 সালে আবার তিনি ক্ষমতায় এলেন, তার পরবর্তীতে তিনি উন্নয়ন করলেন। এই পর্যন্ত 2020 সাল পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত সোনার বাংলাকে আপনারা পেয়েছেন কিনা? আমার কাঙ্ক্ষিত সোনার বাংলা পাই নাই আর নাই পেয়েছি। বলবেন কেমন করে, সেটা কি কোন কথা? এই কথা বলছি যে 24 শেখ সাহেব বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যার যাহা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 7ই মার্চের ভাষণে, 7ই মার্চে তখন আমরা জাগ্রত হয়েছিলাম এবং আশা করেছিলাম সোনার বাংলা হবে। কিন্তু যত সরকার আসলো, যেমন জিয়াউর রহমান এবং এরশাদ, খালেদা, এরা ধ্বংসপ্রাপ্ত করেছে দেশকে। এরা কোনো উন্নয়ন ছোঁয়া লাগাইতে পারে নাই, বরং অধঃপতনে গেছে। যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর নাম স্মরণ করে উদ্যোগ নিলেন, আমি যা পারি চেষ্টা করব দেশকে উন্নত করার জন্য, এই মুহূর্তের থেকে এখন কিছু উন্নতির ছোঁয়া দেখতেছি এবং পাইতেছি। এই উন্নত ছোঁয়া বজায় রাখতে হলে আমি দেশের যত আপমর জনগণ আছে এবং যত কর্মবৃন্দ, কর্মচারী, কর্মকর্তা আছে এবং যত সুশীল সমাজ আছে, সবার কাছে আকুল আবেদনে আমি আমার আন্তরিক প্রার্থনা জানাই যে আপনারা এই দেশকে স্বাধীন করার পরে যে দেশটা উন্নত হয়েছে, এই উন্নতকে আঁকড়িয়ে ধরিয়ে রাখার জন্য আপনারা সবাই চেষ্টা রাখেন এবং চেষ্টা করেন। যেহেতু চেষ্টা কি আর সাহায্য কি, এই সাহায্য এই চেষ্টা আপনাদের সততা দিয়ে এবং আপনাদের শ্রম দিয়ে যার যাহা কিছু আছে, যার যাহা কিছু সাহায্য দিতে পারো, যেমন টাকা পয়সা চাই না, সততা দিয়ে সাহায্য করো। এই দেশে যাতে বেঈমানি কারণে দেশ অধঃপতনে যায়, আমরা যদি বেঈমানি না করি, আমরা যদি সৎ পথে চলিতে, দেশ উন্নত হবে না কেন? আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া, যত দেশ উন্নত হয়েছে, সেই সমস্ত উন্নত দেশ সততার মাধ্যমে হয়েছে এবং আইনকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে হয়েছে, আইনকে শ্রদ্ধা করার মাধ্যমে হয়েছে। গতিকে আপনারা সবাই যাতে আইনকে শ্রদ্ধা করেন, আইনকে মানিয়া চলেন, আইনকে প্রাধান্য দেন, সেটা আমার আকুল আবেদন সবার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ সময় আপনার কাছে একটি প্রশ্ন আমরা রাখতে চাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক ধরনের অবদান রেখেছেন, অনেক কার্যক্রম হাতে নিয়েছেন। আমরা জানি যে মুক্তিযোদ্ধাদের আমরা আগে স্বল্প পরিমাণ ভাতা মুক্তিযোদ্ধাদের দেয়া হতো, বর্তমানে তা কারো ক্ষেত্রে 12,000, কারো ক্ষেত্রে 15,000, দুইটা স্কেলে আমরা মুক্তিযোদ্ধাদের ভাতা দিতে জানি এবং শুনেছি। সেই ভাতার কোনো অংশ আপনি পাচ্ছেন কিনা? আমি পাইতেছি প্রথম থেকে, যখন মাননীয় প্রধানমন্ত্রী কত সালে গিয়েছিলেন প্রথম? বঙ্গবন্ধু কন্যা 1996 সালে 1996 সালে যখন উনি ক্ষমতায় গিয়েছিলেন, ক্ষমতা যাওয়ার পরে উনি একটা ভাতা ধার্য করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধার জন্য। তখন আমরা তো ফার্স্ট বেচের লোক, আমরা অরিজিনাল মুক্তিযোদ্ধা। আমরা এই দেশ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মেহনত করেছি। যা কিছু আমরা কষ্ট, দুঃখ, সব কিছু, তুফান, মেঘ, সব কিছু আমাদের উপরে গেছে। তখন আমরা নাম, আমাদের ফার্স্ট বেচের নাম, আমাদের নামগুলো পাইছে, যেমন 4 নম্বর সেক্টরও,
যেমন আমার ভারতীয় নম্বর হইল গিয়া 23,374। এই সিরিয়ালে আমাদের সিলেটের ভারতীয় নম্বর, আমি ফার্স্টে। গতিকে আপনার এই ভারতীয় নম্বর যাদের নাই তারা যেমন কিসের মুক্তিযুদ্ধ আমাদের অত্যন্ত দুঃখজনক একটা আতঙ্কিত ভাব লাগে। আমরা ভারত গেছি, ট্রেনিং নিয়েছি এবং যুদ্ধ করেছি, আমাদের নাম্বারও মিলছে। আমি আপনার পক্ষ থেকে শ্রোতামণ্ডলীকে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে উনি যে কথা বললেন ভারতীয় নম্বর, মুক্তিযোদ্ধাদের ভারতীয় নম্বর, আসলে প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতীয় নাম্বার কোত্থেকে আসলো। ভারতীয় নাম্বার হচ্ছে যে আমরা জানি আমাদের মুক্তিযোদ্ধারা ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধ করেছিলেন। তারা যখন ট্রেনিং চলাকালীন সময়ে যখন ভারতে ছিলেন তখন তাদের একটা রেজিস্ট্রেশন হয়েছিল। তারা যখন ট্রেনিং ক্যাম্পে ছিলেন তখন তাদেরকে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার নাম, বাবার নাম, গ্রাম, ইউনিয়ন, জেলা ধরে ধরে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে ট্রেনিং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটিকে বলা হয় ভারতীয় নাম্বার। যে যে মুক্তিযোদ্ধার সেই ভারতীয় নাম্বারটা আছে তারা হচ্ছেন প্রকৃত মুক্তিযোদ্ধা। বর্তমানে বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা এরকম আমরা হতে দেখেছি, অনেকে এরকম ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। অনেকে এই যে যারা মুক্তিযোদ্ধা হচ্ছেন, যাদের ভারতীয় যে নাম্বারটা সঠিকভাবে বলতে পারেন না, তারা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। এবং জনাব হারিসউদ্দিন আহমেদের মতো যারা নিজের সঠিক ভারতীয় মুক্তিযোদ্ধা নাম্বারটা বলতে পারছেন, তারা হচ্ছে আমাদের আসল মুক্তিযোদ্ধা, বাঙালির জাতীয় গর্ব, বাঙালির বীর সন্তানেরা। ধন্যবাদ আপনাকে। জনাব হারিসউদ্দিন আহমেদ, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন যেটা হচ্ছে, আপনি বলছেন আপনি ভাতা পাচ্ছেন, তো বাংলাদেশ সরকার আপনাদের জন্য যে বিশেষ সুবিধাটা, আরেকটা সুবিধা দিচ্ছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে একটি করে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে, আপনার আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। সেই আবাসনের ব্যবস্থা কি আপনি নিতে চেষ্টা করেছিলেন কিনা বা পেয়েছেন কিনা? আমি আবাসনের বেলা আমি বলছি যে আমাদের মুক্তিযোদ্ধার মধ্যে অনেক লোক আছে ঘর বাড়ি নাই, অত্যন্ত গরিব, তারা আগে পেয়ে যাও, আমি অত্যন্ত সন্তুষ্ট হব, উপকৃত হব তারা পাইলে। আমি পরবর্তীতে যদি আমাকে দেয় সরকারে ইচ্ছাকৃতভাবে, আমি চাইব না, চাইয়ে আমি নিব না। আমি চাওয়ার লাগি আর পাওয়ার লাগি দেশ স্বাধীন করে নাই। আমি যে ইচ্ছা ছিল, আশা ছিল, সেটা আমি পেয়ে গেছি। যেমন স্বাধীন আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে দেশটা স্বাধীন করে দিয়েছেন। এখন তো কেউ অন্যায় অত্যাচার করেন না, মারেন না, গড় জ্বালান না, এই মা বোনদের উপরে জুলুম অত্যাচার করেন না, এই সমস্ত হানাদাররা করছে। এই সমস্ত থেকে যে রেহাই পাইছি, দেশটা স্বাধীন হয়েছে, সেটাই আমার পাওনা পেয়ে গেছি। অতিরিক্ত আমি চাইছি না। এখন অতিরিক্ত সরকার খুশি হয়ে আমাদেরকে ভাতা প্রদান করছেন, সেটি আমার যথেষ্ট। এখন আমি কোনো দিন আবেদন করি নাই যে আমাকে ঘর দেওয়া হোক, আমাকে এটা দেওয়া হোক, সেটা দেওয়া হোক। এটার দিকে আমার অত্যন্ত আগ্রহতা নাই। কেউ লাগি নাই, আমি সেটার জন্য করি নাই। আমি সবার শান্তির জন্য করেছি দেশ স্বাধীন, সবাই উপকৃত হওয়ার জন্য দেশ স্বাধীন করেছি, সবাই সুখের জন্য, মঙ্গলের জন্য করেছি। আমার বাঙালি জাতির মঙ্গল হোক, আমার একা মঙ্গল আমি চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে কৃতার্থ হয়েছি আপনাকে আমাদের মাঝে পেয়ে। আপনার মতো একজন মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, লাল সবুজের একটি পতাকা আমাদের এনে দিয়েছেন, 56,000 বর্গমাইলের একটি ভূখণ্ড আমাদের দান করেছেন। আমরা আজকে স্বাধীনভাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছি। বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে অন্যতম বড় একটি পরাশক্তি। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন দিকে উন্নয়নের জোয়ার বইছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নতির রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। সেই বাংলাদেশটাকে যারা নিজ হাতে তৈরি করেছিলেন, তাদের একজন হচ্ছেন জনাব হারিসউদ্দিন আহমেদ। আমরা গল্পকথায় মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে তাকে আমাদের মাঝে পেয়ে আমরা
অত্যন্ত আনন্দিত। আমরা পরবর্তী প্রজন্মের কাছে তাদের কথা পৌঁছে দিতে চাই। যে প্রজন্ম ভবিষ্যতে আমরা মুক্তিযোদ্ধাকে দেখতে পারবো না, যে প্রজন্ম মুক্তিযোদ্ধাদের গল্প শুনতে পারবে না, যে প্রজন্ম মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সেই সময়ের কোনো অনুভূতি পাবে না, যে প্রজন্ম ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের খুঁজে ইচ্ছা থাকলেও খুঁজে বের করতে পারবে না, সেই প্রজন্মের জন্য আমরা আজকের এই আমাদের অনুষ্ঠান ধারণ করে রাখতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম 1000 বছর পর হলেও আমরা যাতে হারিসউদ্দিন আহমেদের মতো প্রত্যেকটা মুক্তিযোদ্ধার কথা আমরা পরবর্তী প্রজন্মকে পৌঁছে দিতে পারি। যেরকমভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই, 1975 সালের সেই ঘাতকরা আমাদের মধ্যে থেকে আমাদের জাতির পিতাকে চিরতরে বিদায় করে দিয়েছিল, পুরো তার পরিবার সহ, এবং বাঙালিরকে আবারও সেই পাকিস্তানি কায়দায় আমাদেরকে শোষণ করতে চেয়েছিল। কিন্তু আমরা বঙ্গবন্ধুকে এখনো জানি, বঙ্গবন্ধু সম্পর্কে এখনো আমরা তার সম্পর্কে পড়ালেখা করতে পারি, তার সম্পর্কে জানতে পারি, তার কথা শুনতে পারি। সেই সময় যারা ধারণ করে রেখেছিলেন তাদের মাধ্যমে আজকের প্রজন্ম আমরা আজকে হারিসউদ্দিন আহমেদের মতো মুক্তিযোদ্ধাদেরকে ধারণ করে রাখছি, যাতে পরবর্তী প্রজন্ম হারিসউদ্দিন আহমেদদেরকে শুনতে পারে, জানতে পারে, তাদের নিয়ে গবেষণা করতে পারে। আজকের মতো হারিসউদ্দিন আহমেদের বাসভবন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুক্তিযোদ্ধার সাথে, নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশের সমৃদ্ধির কোনো না কোনো কাজের সাথে জড়িত থাকুন। ধন্যবাদ সবাইকে।